কল্পনায় বিস্তর গবেষণাগার মাথায় করে প্রতিদিন নতুন কিছুর মধ্যে দিয়ে সঞ্চয় করে চলেছি। বিচিত্রময় গ্রন্থ থেকে বিচিত্রে ভরা কোনো পাতা খুঁজে নিজের মতো করে রাখছি আমার পুঁজিকায়। ছাঁচে গড়া ইটের ভবিষ্যৎ থেকে সোনালি ধুলো হারাতে হারাতে একই গল্পে আটকা পড়েছে। দুর্নিয়ন্ত্রণ দ্বারা জনমানবের কৃত ছাই ছড়িয়ে প্রতি মুহূর্তে কোনো এক শিল্পীর অভাব জানান দিচ্ছে। সেই পরিযায়ী শিল্পীর খোঁজে বহু প্রদেশ পাড়ি দিয়ে মূল্যবান কিছু গল্প বেঁধেছি, যে গল্পে একদিনে নয় একদিন সবাই হারাবে। ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। আরও একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত। আমরা আগের ভিডিওতে অরুণাচলের প্রথম পর্ব নিয়ে বিস্তর আলোচনা করেছি। নামেরি থেকে দিরাং, দিরাং থেকে সেলাপাস, সেলাপাস থেকে জাসপানগড় হয়ে এবার আমরা চলেছি তাওয়াংয়ের পথে। বেশ কিছুটা যাওয়ার পর পথে একটি জায়গায় আমাদের গাড়িটি খারাপ হয়ে যায়। তা সে যাই হোক, রানাদা থাকলে ঘোরার আনন্দ কখনোই মাটি হয় না। এই যে দেখুন, বক্স আর মাইক্রোফোন নিয়ে হাজির। তিনি আর.ডি. বর্মনের একটি গানও ধরে ফেললেন। তবে গানটির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেটাও বাজছিল। কপিরাইট খেয়ে যাওয়ার চক্করে আমি আর সে গানটা দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। আমরা যে হোটেলটাতে আছি তার ছাদে আমরা এসছি। দেখুন কি সুন্দর এখানে রুফ গার্ডেন, দারুণ দারুণ ফুল, চারিদিকে শুধু গাছে ভর্তি। আগের দিন পথে আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার দরুন নির্ধারিত সময় থেকে অনেকটা পরেই আমরা হোটেলে এসে পৌঁছেছিলাম। অনেকটাই ক্লান্ত থাকার দরুন আগের দিন আমরা রুমের ভিউটা ভিডিওর মাধ্যমে তুলতে পারিনি। তবে বেশ কিছু ফটো আমাদের কাছে রয়েছে, সেগুলো দিয়ে দিলাম, আশা করি বুঝতে পারবেন। হোটেল তাওয়াং হাইটস, এটি তাওয়াংয়ের সবচেয়ে উচ্চতায় অবস্থিত বলে এই হোটেলটির নাম তাওয়াং হাইটস। পার ডে পার রুম আমাদের 3200 টাকা মতো খরচ হয়েছিল। আমরা সকাল সকাল তৈরি হয়ে চলে এলাম হোটেলের ডাইনিং প্যাসেজে। এখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব তাওয়াং সাইট সিনে। হাই গাইস, কালকে আমরা রাতে তাওয়াং এসে পৌঁছেছি। তো এখন আপনাদের আমি তাওয়াংয়ের কিছু দর্শনীয় স্থান দেখাবো। বর্তমানে আমরা তাওয়াং স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে রয়েছি। এটি এতটাই উঁচু এবং বড় যে তাওয়াং শহরের যে কোনো জায়গা থেকে এটি দৃশ্যমান। আমরা এসে গেছি তাওয়াং মনেস্ট্রিতে, দ্য মোস্ট রিনাউন্ড অ্যান্ড ইন্টারেস্টিং ডেস্টিনেশন তাওয়াংয়ে। বিখ্যাত যে জন্য সবাই আসে, তাওয়াং এটা একটা মেন অ্যাট্রাকশন। সেই তাওয়াং মনেস্ট্রির একদম প্রবেশদ্বারে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন কিছু লামা এদিকে এগিয়ে আসছে। তা লামার গল্পে যদি আসি তাহলে বলতে হয়, একসময় টিবেট থেকে যে সমস্ত লামারা পালিয়ে আসতেন, ওখানে তারা অত্যাচারের শিকার হতেন, তাদের একমাত্র আশ্রয়স্থল ছিল, একমাত্র শেল্টার ছিল হচ্ছে এই তাওয়াং মনেস্ট্রি। সেই সময় থেকে যে লামারা এখানে এসছেন, তারা আশ্রয় নিয়েছেন, তারা অন্যান্য বাইরের শত্রুর হাত থেকে বাঁচার জন্য এখানে দীর্ঘদিন থেকেছেন। এবং আজও এই জায়গা 800 লামার বাসস্থান, হয়তো তারও বেশি। এখানে তাদের চ্যান্টিং, তাদের অধ্যাবসায়, তাদের পড়াশোনা, তাদের সমস্ত শিক্ষা প্রদান করা হয়। এখানে ভোর 4:30টার সময় এখানে একটা প্রেয়ার হয়। সেই প্রেয়ারটা যদি দেখতে পারেন খুবই ভালো। আমরা চেষ্টা করেছিলাম, বাচ্চা নিয়ে হয়ে ওঠেনি, অত সকালে আসা, প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, কাল থেকে এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন আস্তে আস্তে ভেতর দিকে এগিয়ে যাচ্ছি। জেনে রাখার জন্য বলি, এই মনেস্ট্রি ওয়ার্ল্ডের
সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। আমরা গর্ববোধ করি যে এটা আমাদের ভারতবর্ষের তাওয়াং জেলায়, অরুণাচল স্টেটের তাওয়াং জেলাতে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি এবং ইন্ডিয়াতে অবভিয়াসলি ফার্স্টেস্ট, মানে দ্য লার্জেস্ট মনেস্ট্রি ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখুন, চলুন আস্তে আস্তে ভেতরে যাই। অনেক কিছু দেখার আছে। এই পুরো মনেস্ট্রিটা ঘুরে দেখতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। হোপফুলি আমরা ওই প্রেয়ারটা বা ওদের যে এখন পড়াশোনার যে স্থলটা আছে, যে জায়গায় যদি আমাদের ঢুকতে দেয়, আমাদের প্রবেশ করতে দেয়, আমরা আপনাদের দেখাতে পারবো। সেখানে দেখবেন বাচ্চা থেকে অনেক এজেড লামারা বসে আছে, পড়াশোনা করছে বা ওদের প্রেয়ার শেখানো হচ্ছে, কি পড়ানো হয়। সেই জায়গায় যদি আমরা যেতে পারি আপনাদের নিশ্চয়ই দেখাবো। আসুন। সায়নদার মুখে আপনারা এই মন্দিরের সমস্ত বিষয়বস্তু অনেকটাই জানলেন। প্রতিটি ধর্মেই কিছু সুনির্দিষ্ট সময় উৎসব সংগঠিত হয়ে থাকে। এখন যেটি দেখছেন এটি বৌদ্ধদের একটি উৎসব, যেটি প্রতি 6 মাস অন্তর অন্তর হয়ে থাকে এবং আজই তার শেষ দিন। আমাদের সৌভাগ্য আমরা এই উৎসবের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পেরেছি। মজার বিষয় যেটা আমরা জানতে পেরেছি, এখানে এই উৎসবকে ঘিরে এরা একে অপরের গায়ে জল দেয়, যেমনটা আমাদের দোল উৎসবকে ঘিরে আমরা একে অপরের গায়ে রং লাগিয়ে থাকি। তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমাদের এখান থেকে বেরোনোর পালা। আমাদের পরবর্তী গন্তব্য এবার মাধুরী লেক। পথে আমাদের কিছু আনন্দের মুহূর্ত। মাধুরী লেক, যার পূর্ব নাম সানগেস্টার লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,165 ফুট ওপরে অবস্থিত এই লেক 1950 সালে একটি ভূমিকম্পের দ্বারা সৃষ্ট। 90-এর দশকে শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত অভিনীত কোয়েলা সিনেমার পর এটি মাধুরী লেক নামে পরিচিতি পায়। আমাদের গাড়ি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলল এবার পরবর্তী গন্তব্যের পথে। কুমলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,200 ফিট ওপরে ভারতের তাওয়াং শহর থেকে 37 কিমি এবং চীনের সোনাজং শহর থেকে 43 কিমি দূরে অবস্থিত এটি চীন ও ভারত সীমান্ত। 1962 সালে ভারত চীন যুদ্ধের প্রায় 44 বছর পর ব্যবসায়ীদের জন্য এই সীমান্ত 2006 সালে খুলে দেওয়া হয়। বর্তমানে এটি পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু। এবার আমরা এখান থেকে বেরিয়ে সেলা টানেল হয়ে পৌঁছাবো আমাদের পরবর্তী গন্তব্য শেরগাঁও। এটি বিশ্বের দীর্ঘতম টানেল, যার দৈর্ঘ্য প্রায় 13,000 ফুট। 9 মার্চ 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করেছিলেন। হাই গাইস, আমরা এখন আছি শেরগাঁও ফার্মস্টেতে। ফার্মস্টে আর হোমস্টের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, হোমস্টে এমনি প্লেন মানে বাড়ি বাগান নিয়ে থাকে, কিন্তু ফার্মস্টেতে ফার্মিং হয়। এখানে সমস্ত কিছু চাষ হয়, বিভিন্ন রকম শাক সবজি ফুল। তো আপনাদেরকে এবার আমি এই জায়গাটা ঘুরে দেখাবো। আমরা এখন শেরগাঁও ফার্মস্টের সামনে দাঁড়িয়ে, ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলুন আমাদের সহযাত্রী উমাদার কাছে জেনে নিই তার ব্যক্তিগত অভিজ্ঞতা ঠিক কেমন। প্রকৃতির মাঝে খুব সুন্দর থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া খুব ভালো, সার্ভিস খুব ভালো, খুব ভালো। চলুন ফার্মস্টেটা এবার ঘুরে দেখা যাক, পাশাপাশি আমাদের সাথে আগত প্রত্যেক সহযাত্রীর অভিজ্ঞতাও আমরা জেনে নেব। ফার্মস্টেতে আপনার অভিজ্ঞতা? দারুণ দারুণ, খুব সুন্দর। ম্যাডাম আপনার? খুব সুন্দর। উনি কানে ফুল গুজেছেন। এটা হোমস্টেরই ফুল। হোমস্টের ফুল, হোমস্টে নয়। ফার্মস্টের ফুল। আমাদের দুটো নান্না মুন্না যাত্রী আছে।
একটু বলে দাও ছোট্ট করে, মনো, যা মনে আছে। এই জঙ্গলটা খুবই বড় এবং ঘন, কিন্তু এই জঙ্গলটা একা একা যাওয়ার একটা ইজ্জতই আলাদা। এই বড়রা পেছনে পড়ে আছে, তাই আমরা তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছি। চল বাবু, আমাদের নান্না মুন্না ব্লগার পেছনে নে, এইভাবে একটা কথাটা বল। বাবা, কিছু বলো, কেমন লাগছে তোমার? বলে দাও। আমার মনে হচ্ছে যে এখান থেকে কোথাও বাঘ আসতে পারে। তাই, খুবই বিপজ্জনক ব্যাপার। দেখুন, ওই দূরে যে গাছগুলো দেখছেন ওগুলো আপেল গাছ, আর সামনে বাঁধাকপি চাষ হচ্ছে, ওখানে টেন্টের মধ্যে অর্কিড চাষ হচ্ছে। ওই যে দূরে আমাদের থাকার জায়গা। ফার্মস্টেতে থেকে আপনার কেমন লাগছে একটু বলুন। খুব ভালো, খুব সুন্দর। সাম্য, সাম্য, উনি ফুল নিয়ে ব্যস্ত। মেন গেট থেকে অনেকটাই হেঁটে আসতে হলো, তবে একটু ক্লান্তি মনে হচ্ছে না। চারিপাশের প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর, মন ভরে গেল। এটি হচ্ছে ফার্ম হাউসে থাকার জায়গা। আপনি যদি চান এই প্রকৃতির মাঝে আপনি ব্রেকফাস্ট করবেন, তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এ পাশটা হচ্ছে ডাইনিং প্লেস। এ পাশে রয়েছে বেশ কিছু আপেল গাছ। পাহাড়ে ঘেরা এ যেন এক ভূস্বর্গ, ঠিক যেন ছোটবেলায় শোনা দাদু দিদার মুখে সে গল্পের মতো, যেখানে সবাই আপন মনের স্রোতে চলেছে। যেখানে পাওয়া যায় না কোনো অশান্তির শব্দ, যেখানে একে অপরকে মেরে নিজে বেড়ে ওঠার কোনো ব্যস্ততা নেই, যেখানে ধর্ম একটাই, একে অপরকে বাঁচিয়ে রেখে সুন্দর পৃথিবী গড়ার গল্প। থাকার সময় অগাস্ট সেপ্টেম্বরের সময়টা আসলে আপনাদের আরো ভালো লাগবে। এখানে গোল্ডেন অ্যাপেল, রেড অ্যাপেল দুটোই পাবেন, আর কিউই এই ফার্মে। আর একটা কি ফল জানো? পার্সিমন। এটা আমাদের ফার্ম হাউসের রুম, ভীষণ পয় পরিষ্কার। এখানে এনাদের সার্ভিস এবং ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছে। এখানে পার ডে রুম রেন্ট 2500 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমরা রাতে ডিনার করার জন্য চলে এসেছি ডাইনিং প্যাসেজে। হাতে আর যতটা সময় বাকি আমরা আজ এখানেই উপভোগ করব। কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। সকালবেলা হোটেল চেক আউট করে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য জাং ফলস। এই জাং ফলস আরো ভালো করে দেখাই। অদ্ভুত সুন্দর, জলটা দেখুন কেমন ধোয়ার মতো উড়ে যাচ্ছে। দুর্ধর্ষ ভিউ, তার সাথে এরকম খরস্রোতা নদী। লোকে বলে প্রকৃতি যত সুন্দর ততই নাকি ভয়ঙ্কর। কিন্তু আমি তার মাঝে জীবন উপলব্ধি করেছি। মাঝে মাঝে মনে হয় আমরা যারা বাঁচা মরার ধর্ম নিয়ে প্রতিদিন লড়াই করে চলেছি,
শুধুমাত্র নিজেদের জাহির করতে কখনো ভাঙছি, কখনো গড়ছি। এ সমাজে শুধু নিজেকে তুলে ধরার লক্ষ্যে। তারা যদি সুন্দর করে এ জগৎকে দেখতে পারত, তাহলে বেঁচে থাকার উপাসনা গৃহ রক্ষায় এত লস্য ক্ষয় হতো না।